নমস্কার। আমি আজকে এসেছি ওয়েব একাডেমিয়া তরফ থেকে। আমি প্রদীপ্ত মণ্ডল, একজন জিওগ্রাফি শিক্ষক। তা আজকে তোমাদের আমি একটা ক্লাস নেব। তার আগে একটা কথা বলে নিই যে ওয়েব একাডেমিয়ার কিছু কথা। এই ওয়েব একাডেমিয়া কি না, আমাদের যে শিক্ষক মহাশয় পার্থপ্রতিম দেবনাথ, উনি বিদ্যার্থী বয়েজ স্কুলের টিচার, ইংরেজি শিক্ষক, স্বনামধন্য শিক্ষক। তিনি প্রথম বর্ধমানের বুকে যে অনলাইন প্ল্যাটফর্ম তিনি প্রথম চালু করলেন। আমাদের এখানে অনেক শিক্ষক মণ্ডলী আছেন এবং এছাড়াও আছেন বিভিন্ন আধিকারিকরা বা অন্যান্য শিক্ষক, যেমন সঙ্গীত বা অন্যান্য যে কালচারগুলো আছে, সেগুলো সব শিক্ষক মহাশয় আছেন। তা আমি শিক্ষককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই ওয়েব একাডেমিয়ার তরফ থেকে সমস্ত শিক্ষক মণ্ডলীদের শুভেচ্ছা, এবং এই ক্লাসটা যারা পরিচালনা করছে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে, এবং এই ক্লাসের যারা শ্রোতা, মানে আমার স্নেহের যারা স্টুডেন্ট এবং আদার্স যারা দেখছে, তাদেরকেও আমার ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট একটা ক্লাস আজকে প্রথম নিচ্ছি। তা তোমাদের যে ক্লাসটা নিচ্ছি প্লেট টেকটনিক থিওরি। তা প্লেট টেকটনিক থিওরি তোমাদের সমস্ত যে ক্লাস 9 থেকে শুরু করে বা 7 থেকে শুরু করে 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এমনকি 11-এ যেটা সেকেন্ড ইউনিটে আছে, এবং কলেজের অনার্স লেভেলে এই প্লেট টেকটনিক থিওরি, এছাড়াও এসএসসি বা পিএসসি বা যেগুলো কম্পিটিটিভ এক্সাম, সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটা বিশালভাবে কিন্তু কোশ্চেন আসে, এবং কি কি কোশ্চেন আসে বা কোন কোন জায়গাগুলো আমাদের জোর দিতে হবে, স্টুডেন্টরা কোন কোন জায়গাগুলো যে বোঝার অভাবে অনেকটাই অসুবিধা ফিল করে, সেই জায়গাগুলো আমি আলোকপাত করছি। আমি এই প্লেট টেকটনিক থিওরিটা আজকে প্রথম পর্বে পর্ব 1 প্রথম পর্ব নিচ্ছি, কারণ এটা তো ফার্স্ট একটা ক্লাস। গোটা ক্লাসটা কিন্তু সবটা একদিনে নেওয়া সম্ভব নয়, এখানে সময়ের একটু অভাব আছে। তা সেকেন্ড পার্ট বা থার্ড পার্টে আমি টোটালটা একবারে কলেজ লেভেল পর্যন্ত পৌঁছাবো। তা তোমাদের বলি, তোমরা এই ক্লাসগুলোকে যেগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসগুলোকে লাইক করে, ফলো করে বা সাবস্ক্রাইব করে যাতে তোমরা নিজেরাও দেখো এবং আদার্স যে স্টুডেন্টরা দেখতে পায় তার ব্যবস্থা করো। এবং এর সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমাদের যদি এই বোঝার ক্লাসে যদি কোনো বোঝার অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানাও এবং সেই কমেন্টে আমি দেখে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। তা ক্লাসে আসি। প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক থিওরি, প্লেট বলতে কি না, প্লেট কথাটা এই প্লেট আমরা জানি কি সোনার পাত, রূপোর পাত, অর্থাৎ কি যার গভীরতা কম কিন্তু দৈর্ঘ্যটা অনেকটাই বেশি। আমাদের যদি ধরি আমাদের যে ওয়ার্ল্ড, এই হচ্ছে আমাদের পৃথিবী। এই গোটা পৃথিবীটা, আমরা যে এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, আগে কিন্তু এরকম ছিল না। তোমরা জানো যে পৃথিবী প্যানজিয়া এবং প্যান্থালাসা, যে কার্বনিফেরাস পিরিয়ডে প্যানজিয়া এবং প্যান্থালাসা, প্যানজিয়া মানে সমস্ত দেশগুলো একসঙ্গে, আর প্যান্থালাসা মানে হচ্ছে যে সমস্ত মহাসাগরগুলো একসঙ্গে একত্রীভুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ফোর্সের দ্বারা, যেমন টাইডাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স
তারপর হচ্ছে নিরক্ষীয় যে বলের যে টান, বিভিন্ন যে বলের দ্বারা মহাদেশগুলো তারা পরস্পর স্থান পরিবর্তন করে এবং আজকের বর্তমানে পৃথিবী এই অবস্থাতে দাঁড়িয়েছে। তা 1960 সালে এই যে বিভিন্ন যে সালগুলোতে যে আলফ্রেড ওয়েগনার, তারপরে জেফ্রি, বিভিন্ন যে ভূতত্ত্ববিদরা বিভিন্ন মতামত প্রদর্শন করেছে তাদের, যেমন ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব। তা মহীসঞ্চরণ তত্ত্বে ওয়েগনার যে জিনিসটা আলোকপাত করেছিলেন যে মহাদেশগুলো সঞ্চারণশীল। তা মহাদেশগুলো যে সঞ্চারণশীল, পরবর্তীকালে 1965 সালে নেচার পত্রিকাতে তুজো উইলসন প্রথম পাত শব্দটা প্রথম নিয়ে আসছে, পাত, প্লেট। পরবর্তীকালে মর্গ্যান, পার্কার এরা বিভিন্ন ধারণা দিচ্ছে এবং আরও পরবর্তীকালে 1968 সালে পিচো পাতের যে গঠন বা পাতের যে সীমানা, পাতের সীমা, পাতগুলো যে সঞ্চারণশীলতা বিশেষভাবে ব্যাখ্যা করছে। তা পিচোকে বলা হয় ফাদার অফ প্লেট টেকটনিক, মানে পাত সংস্থানের জনক, পাত সংস্থানের জনক। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসে, একটা হচ্ছে পাত প্রথম নামকরণ করেন 1965 সালে তুজো উইলসন। নেক্সট হচ্ছে পাত সংস্থানের জনক বলা হয় কিন্তু পিচোকে। পাত সংস্থান কিন্তু একটা মডার্ন থিওরি। আমরা একটা কোশ্চেন 7-8-এ দেখেছি কি না, ভঙ্গিল পর্বতের গঠন বর্ণনা করো, সেখানে মহীসঞ্চরণ তত্ত্ব এগুলো দেওয়া হতো। কিন্তু বর্তমানে আরেকটা কোশ্চেন ওর সঙ্গে জড়িত, যে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের গঠন বর্ণনা করো। তা পাত সংস্থান তত্ত্বের আলোকে বলতে আমরা কিন্তু এই প্লেট টেকটনিক থিওরি বেসিস ব্যাখ্যা করব আমরা। তা এই পাত যে আমাদের গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবীকে অধিগ্রহণ করে গোটা অংশ জুড়েই কিন্তু পাত আছে। এর মধ্যে কিছু বড় পাত আছে, কিছু মাঝারি পাত আছে, কিছু ছোট পাত আছে। বড় পাত যেটা, সেটা 10⁸ স্কয়ার কিলোমিটার, 10⁸, যেটা হচ্ছে 1 কোটি থেকে 100 কোটি, 1 কোটি থেকে 100 কোটি বর্গ কিলোমিটার, বর্গ কিমি। তার মধ্যে যেটা মাঝারি পাত আছে, তাহলে বড় পাত কটা আছে না, বড় পাত আছে 7টি, কোনো কারো মতে 6টি। এই 7টি 6টি কেন না, পৃথিবী যে আমি একটু আগেই বললাম যে প্যানজিয়া প্যান্থালাসা, আগে যে ভারতের সঙ্গে আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই দুটো একসঙ্গে ছিল, সেটা প্যানজিয়াতে। তা সেগুলো যখন ভাঙছে তখন আস্তে আস্তে পাতগুলো ছোট হচ্ছে এবং সংখ্যাটা কমছে। তার জন্য আমরা বড় পাত বলতে আমরা 6টাকে ধরি। মিডিয়াম যে প্লেট মানে মধ্য যেটা আছে সেটা হচ্ছে 8টা, এটা হচ্ছে মধ্যম পাত বা মাঝারি পাত। আর 20টার বেশি ছোট পাত। এবার একটুখানি দেখি যে কোনটা কি পাত কোথায় আছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই জায়গাতে আছে একটা পাত, যেটা হচ্ছে নাজকা পাত। ঠিক এই জায়গাতে এখানে আছে কোকো পাত। এটা হচ্ছে উত্তর আমেরিকান, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আফ্রিকা পাত। এই গোটা অংশটা নিয়ে হচ্ছে
ইউরেশিয়া পাত, এটা হচ্ছে ইউরেশিয়া পাত। এটা হচ্ছে আফ্রিকান পাত, এটা হচ্ছে আফ্রিকান পাত। এখানে আছে এস আকৃতির মধ্য আটলান্টিক শৈলশিরা। এইটা আমাদের পড়ছে ইন্ডিয়ান পাত। ইন্ডিয়ান পাত আবার দুটো অংশ, আমাদের যেটা আগে পড়েছি আমরা যে উত্তর ভারত আর হচ্ছে যে উপদ্বীপীয় ভারত, যেটা আমরা গন্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা শ্রেণী, গন্ডোয়ানা ল্যান্ড আর অ্যাঙ্গোরা ল্যান্ড, লরেশিয়া, সেখানে আমরা দেখেছিলাম যে মাঝে ছিল 33 মহাসাগর। 33-এর উত্তরের পার্টটা হচ্ছে লরেশিয়া বা অ্যাঙ্গোরা ল্যান্ড, আর যেটা দক্ষিণের পার্ট সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, এবং তার মাঝখানে আছে 33 মহাসাগর। এই জায়গাটা, এইখানে আছে বিভিন্ন ছোট ছোট পাত, যেগুলো ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, এই যে বিভিন্ন যে দ্বীপপুঞ্জগুলো আছে এখানে, এখানে সব বিভিন্ন পাতে আছে। এই জায়গাটা হচ্ছে ক্যারিবিয়ান প্লেট, এই জায়গাটা ক্যারিবিয়ান প্লেট, এইখানে আছে ক্যারিবিয়ান। এই জায়গাটা আছে ফিলিপিন্স, এই জায়গাটা ফিলিপিন্স। তাহলে এইভাবে আমাদের যে গোটা পৃথিবী সমস্ত অংশটাই কিন্তু ছোট, ভঙ্গুর, বড় প্লেটে কিন্তু বিভক্ত। তা একটু এই যে পাতগুলো আমরা একটু বিশ্লেষণ করবো, যে পাতগুলো কিভাবে আছে বা আমরা কোন অংশে আছি, পাতগুলো কোথায় আছে, সেটা আমি একটু দেখব। আমাদের হচ্ছে পৃথিবী, যদি ধরি নিরক্ষরেখা, তা পৃথিবীতে যদি আমি ব্যাসার্ধ বরাবর কেন্দ্র পর্যন্ত একটা অংশে যাই, এটাকে আমি বড় করে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমাদের মহাদেশীয় এবং মহাসাগরীয়। এই জায়গাটা হচ্ছে সায়াল, এটাও কিন্তু 11-এর একটা পার্ট, এবং দ্য কন্টিনেন্টাল অফ দ্য আর্থ, এই পোর্শনটা আমরা অন্যদিন আলোচনা করব। আর এইটা হচ্ছে সাইমা। তো সায়াল, সিলিকা এবং অ্যালুমিনিয়াম, এই জায়গাটা হচ্ছে সায়াল, এবং যেটা মহাদেশীয় পোর্শন সেটা হচ্ছে সাইমা। এই টোটাল অংশটাকে বলা হয় লিথোস্ফিয়ার। সায়াল এবং সাইমার নিচের যে স্তরটা আছে এটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। আমাদের যে পাতগুলো আছে মহাসাগরীয় অংশ থেকে 70 কিলোমিটার পর্যন্ত গভীরতাযুক্ত, এবং মহাদেশীয় অংশ যেটা আছে সেই মহাদেশীয় অংশ থেকে 150 কিলোমিটার পর্যন্ত গভীরতাযুক্ত। মানে দৈর্ঘ্য বেশি কিন্তু গভীরতা কিন্তু কম, কারণ বলছি আমি পাত, পাত মানে কি দৈর্ঘ্য বিস্তৃত কিন্তু গভীরতা কম। তা এই যে অংশটা, এখানে আমরা মহাদেশের মধ্যে কি দেখতে পাই? পাহাড় দেখতে পাই, মালভূমি দেখতে পাই, পর্বত দেখতে পাই, সমভূমি দেখতে পাই, তারপরে প্লেটো দেখতে পাই। তা নিচের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে মহাসাগরীয় অংশ, যেটা সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সাইমা গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। এই সায়াল গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত, আর সাইমা হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এই ব্যাসাল্টটা হচ্ছে ক্ষারকীয়, আর গ্রানাইট হচ্ছে আম্লিক। এটা কিন্তু নোটেড দিস পয়েন্ট, এমনকি এটা কম্পিটিটিভ লেভেল, গ্র্যাজুয়েশন লেভেলে এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে। তা গ্রানাইট এবং ব্যাসাল্ট, তাহলে আমাদের যে পাতের যে উপরি অংশ মানে পাতগুলো যেখানে আছে, তার পাতগুলো গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এই গ্রানাইট এবং ব্যাসাল্ট এই শিলা দ্বারা গঠিত যে অংশগুলো, ভঙ্গুর যে অংশগুলো, কঠিন আবরণ, সেগুলো আমাদের অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান। এর নিচে আছে ম্যাগমা,
এর নিচে আছে ম্যাগমা। তোমরা জানো যে এর নিচে গুরুমণ্ডল আছে, আবার একটা লেয়ার আছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল আবার দুটো পাতে বিভক্ত, একটা হচ্ছে ক্রফে সীমা, এই যে এই পোর্শনটা হচ্ছে কফে সীমা, ক্রফে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম। আর যে নিচের পার্টটা মানে লোয়ার মেন্টাল যেটা, সেটা হচ্ছে নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম, ক্রফে সীমা এবং নিফে সীমা। কেন্দ্রমণ্ডলে আবার দুটো অংশ, যেটা নিফে নামে পরিচিত, নিকেল এবং ফেরাস নামে পরিচিত। এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তা আমরা এই পোর্শনে যাচ্ছি না, এটা অন্যদিন ক্লাসে আমি আলোচনা করব যে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। তা এখানে আছে ম্যাগমা। এবার এই ম্যাগমার উৎস কোথায় না, আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগে বিভিন্ন যে রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টগুলো আছে, রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, প্রচণ্ড তরল অবস্থায় গলে যায় এবং গলে এখানে একটা স্রোতের সৃষ্টি হয়, যে স্রোতটার নাম হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত তোমরা আগে জেনেছো যে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয় পরিচলন স্রোতে। আমাদের বাড়িতে যে হাঁড়িতে ভাত গরম হয়, সেই ভাতটা যে গরম হয় বা জল ফোটে, সেটাও কিন্তু একটা পরিচলন স্রোত। কারণ নিচের জল, হাঁড়ির মধ্যে নিচের জল আগে উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে হালকা হয়ে এটা নিচের জলটা ওপরে ওঠে এবং ওপরের যে শীতল জলটা আবার নিচে নামে, আবার উত্তপ্ত হয়ে আবার ওপরে ওঠে। এভাবে রোটেশনাল পদ্ধতিতে কিন্তু এই পরিচলন স্রোতটা সম্পন্ন হয়। তা এখানে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতের ফলেই কিন্তু পাতগুলো কিন্তু মুভমেন্ট করে, বা পাতগুলো মধ্যে একটা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে এখানে টার্মটা আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা এটাও একটা বড় অংশ, যেটাকে বলা হয় আইসোস্ট্যাসি। এটারও বিভিন্ন তত্ত্ব আছে, আমাদের চ্যাপ্টার আছে একটা। এটা আমরা স্থিতিস্থাপকতা অংশটা, যেটা আইসোস্ট্যাসি, এইরির তত্ত্ব, প্র্যাটের তত্ত্ব, এগুলো নিয়ে আমরা অন্য একটা ক্লাসে পড়ব। তা স্থিতিস্থাপকতা বলতে ভূপৃষ্ঠ কখনো কোনো জায়গা উত্থিত হয়, কোনো জায়গা নিমজ্জিত হয়। অর্থাৎ ওঠানামার মধ্যে যে একটা স্ট্যাটিক কন্ডিশন বা একটা আইসোস্ট্যাসিস, স্থিতিশীল অবস্থা, এটা কি বলা হয়? সমস্থিতি। সব চ্যাপ্টারটার নাম হচ্ছে সমস্থিতি, আইসোস্ট্যাসি। অর্থাৎ ওখানে একটা স্থিতিস্থাপক কন্ডিশন বিরাজ করে। তা যাই হোক, তাহলে পাতগুলো একটা অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপরে কখনো কেউ পরস্পরের দিকে সরে আসছে, কেউ পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে, এইভাবে পাতগুলো মুভমেন্ট করে। তা আমরা পাত, এবার আমি পাতে আসছি। পাতগুলো কি রকম, আমি এটাকে ছোট করে দেখাচ্ছি। তাহলে এটা অ্যাস্ট্রোনোস্ফিয়ার। অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর ধরলাম এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত। এই যে স্রোতটা সৃষ্টি হচ্ছে, এই স্রোতটা এইভাবে যাচ্ছে, রোটেশনাল ঘুরছে, যেটা পরিচলন স্রোত বললাম। এই পরিচলন স্রোত আবিষ্কার করেন কিন্তু আর্থার হামস। আর্থার হামস, এটাও কিন্তু কোশ্চেনে পড়ে, HLMS, HLMS, হামস। তাহলে দেখো, এখানে আমি একটু বড় করে এখানে দেখাই, দেখতে অসুবিধা হবে। একটা স্রোত কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে, এটা দেখাচ্ছি। তাহলে এই যে স্রোতটা ঊর্ধ্বমুখী, আবার এইদিকে দেখো এই যে স্রোতটা আর এই স্রোতটা, এটা হচ্ছে নিম্নমুখী। এই স্রোতটা আর এই স্রোতটা কিন্তু নিম্নমুখী। এই দুটো স্রোত কিন্তু ঊর্ধ্বমুখী, আবার এই দিক থেকে শুরু হচ্ছে, এও নিম্নমুখী, এও নিম্নমুখী। তাহলে ঊর্ধ্বমুখী স্রোতে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, আবার নিম্নমুখী স্রোতে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তাহলে যখন ঊর্ধ্বমুখী স্রোত হয়, তখন ধরো এই একটা পাত,
আর এ একটা পাত পরস্পর পরস্পরের বিপরীত দিকে সরে যায়, কারণ এ এই দিকে টানে মানে সরিয়ে দেয়, এ এই দিকে সরিয়ে দেয়। আর যখন নিম্নমুখী হয় তখন ধরো এ একটা পাত আর এ একটা পাত দুটো পাত পরস্পর পরস্পরের দিকে আকর্ষণ হয়। আকর্ষণ হয়ে কি হয় না, যেটা ভারী পাত হালকা পাতের নিচে ধীরে 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 অনুপ্রবেশ করে। তা এগুলো একটা পরিচলন স্রোতের একটা আমি দুটো ধরন বললাম, একটা ঊর্ধ্বমুখী হলে কি হবে, একটা নিম্নমুখী হলে কি হবে। এটা আমরা কারণেও কিন্তু আসবো, আমরা পরে আসছি পরিচলন স্রোতের কারণ কি। তা প্লেট বলতে আমরা বুঝে গেলাম যে প্লেট কি। প্লেট হচ্ছে একটা স্যাল এবং সাইমার, এটা আছে যে ভঙ্গুর অংশ যার গভীরতা কম, দৈর্ঘ্য বিস্তৃত, তাকে বলবো আমরা প্লেট। প্লেটের এটা একটা প্লেট, প্লেটের এই জায়গাটাকে বলছি আমি সীমা। এইটাও সীমা, এটাও সীমা, এই জায়গাটাও সীমা। আর যখন দুটো প্লেট আমরা বলবো, এই একটা দুটো প্লেট, তখন এইটাকে বলবো, এই যে এই জায়গাটাকে বলবো সীমানা। যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের, ধরো এই একটা মানচিত্র আছে, এই মানচিত্রে এটা জোন এ, এটা জোন বি, তার মানে এইটা হচ্ছে সীমানা। সেরকম একই জিনিস প্লেটের, এটা হচ্ছে সীমানা। তা প্লেট কি, প্লেটের পাত সীমা কি, পাত সীমানা কি, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। এরপরে আসছি আমরা পাতগুলো সঞ্চালন কেন করে। না, পাতগুলো সঞ্চালন করে তার কারণগুলো কি কি না, এক নম্বর কারণ পরিচলন স্রোত। পরিচলন স্রোত, পরিচলন স্রোত কি না, একটু আগে বললাম ধরো ভূগর্ভস্থের ম্যাগমা, তার মধ্যে যেগুলো রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট কখনো ওপরে উঠছে কখনো নিচে নামছে, তার জন্য প্লেটগুলো মুভমেন্ট করছে। কেউ পরস্পরের দিকে সরে আসছে বা কেউ বা পরস্পর থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে, কখনো হচ্ছে অভিসারী, কখনো হচ্ছে প্রতিসারী বা অপসারী। তা এখানে দুটো থিওরি কাজ করে, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর আর একটা হচ্ছে পুল ফ্যাক্টর। এগুলো 9 বা 11 অতটা নাই, এই জায়গাগুলো কলেজ লেভেল চলে যাচ্ছে। পুশ ফ্যাক্টর বা পুল ফ্যাক্টর কি না, যখন ধরো এ একটা পাত আর এ একটা পাত পরিচলন স্রোতটা নিম্নমুখী হচ্ছে, এর ফলে কি হবে না, একে ওইদিকে টানছে একে ওইদিকে টানছে। এর মধ্যে যেটা ভারী পাত, সেই পাতটা হালকা পাতের নিচে ধীরে 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 অনুপ্রবেশ করছে। ভারী পাতটা হালকা পাতের নিচে ধীরে ধীরে অনুপ্রবেশ করছে। তাহলে এদিকে সরছে, এগিয়ে গেল, এদিকে সরছে। ভারী পাত বলতে কোনটা না, ভারী পাত বলতে আমি একটু আগেই বললাম যে মহাদেশীয় আর মহাসাগরীয়। মহাদেশীয় মানে হচ্ছে সায়াল আর মহাসাগরীয় মানে হচ্ছে সাইমা। তাহলে মহাসাগরীয় পাত হচ্ছে ভারী পাত, কারণ মহাসাগরীয় পাত ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, যার ডেনসিটি হচ্ছে 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর সায়ালার হচ্ছে 2.57 থেকে 2.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে সচরাচর আমরা দেখতে পাচ্ছি কি না, মহাসাগরীয় পাতটা হচ্ছে ভারী পাত। এবার কেন ভারী পাত বা কি কারণে ঘনত্ব বেশি, সেগুলো আমরা ওই প্লেট মানে কন্টিনেন্টাল ডিপ থিওরিতে আমরা বা কন্টিনেন্টাল থিওরিতে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন আমরা করব।
তাহলে এই যে পাতটা ধীরে ধীরে অনুপ্রবেশ করলো পরিচলন স্রোতের নিম্নমুখী প্রবাহে, তাহলে এটা পুশ করলো না পুল করলো? এটা হচ্ছে পুশ, মানে ভারী পাতটা ধীরে ধীরে এই পুল করলো, ভারী পাতটা ধীরে 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 হালকা পাতের নিচে প্রবেশ করলো, দিয়ে এই যে পোর্শনটা ম্যাগমা আস্তে আস্তে গলে গেল। এইটা হচ্ছে পুল ফ্যাক্টর। আর পুশ ফ্যাক্টর কি? এই একটা পাত আর এই একটা পাত, পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ যখন ঊর্ধ্বমুখী প্রবাহ হয় তখন এই পাতটা ধীরে 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 সরে যাবে এদিকে, এই পাতটা ধীরে 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 সরে যাবে এদিকে। আস্তে আস্তে ভূঅভ্যন্তরস্থ ম্যাগমাটা ফাটলের সৃষ্টি হবে, চ্যুতির সৃষ্টি হবে, ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা আস্তে 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 বেরোবে, বেরিয়ে এই জায়গাতে ধরো সঞ্চয় হলো, এই জায়গাতে সঞ্চয় হলো, এটা দিলাম আমি এ। পরবর্তীকালে আবার যখন ম্যাগমা উত্থিত হবে তখন আবার বেরোবে, তখন ওই এ স্থানটাকে পিছন দিকে ঠেলে সরিয়ে দিয়ে এটা তখন চলে এলো কিন্তু এইখানে, এটা চলে এলো এ, এখানে কিন্তু নতুন ম্যাগমা সৃষ্টি হলো, এটা হয়ে গেল নতুন ম্যাগমা, এটা বি হয়ে গেল, আর এটা চলে গেল তার পিছনে, এটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল বি। তারও পরবর্তীকালে আবার ম্যাগমা উত্থিত হলো, তখন আরও এটাকে পিছনে ঠেলে সরিয়ে দিল, দিয়ে পরবর্তীকালে এখানে হয়ে গেল এটা সি, ধরো এটা এখানে চলে এলো, বিটাও এখানে সরে চলে এলো, সিটা নতুন ম্যাগমা সৃষ্টি হলো। সেরকম সচরাচর এই দিকটাও হবে, এটা সি, এটা বি, এটা হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে পুরাতন ম্যাগমা, এটাও পুরাতন ম্যাগমা, এটাও পুরাতন ম্যাগমা, আর সি যে নতুন ম্যাগমা যেটা বেরোলো এটা হচ্ছে যে এই দুটো জায়গা, এটা হচ্ছে নতুন ম্যাগমা বেরোলো। তার মানে কি পুশ করছে, নতুন ম্যাগমাটা পুরনো ম্যাগমাকে পুশ করে পিছন দিকে আস্তে আস্তে ঠেলে সরিয়ে দিচ্ছে। এই যে ম্যাগমা বা লাভাগুলো পিছন দিকে সরে যাচ্ছে ওইগুলোই কিন্তু আমাদের মহাদেশীয় অংশ হিসেবে গঠন হচ্ছে। তাহলে এটা গেল আমাদের পরিচলন স্রোত। পরিচলন স্রোতের ফলে পাতগুলো মুভমেন্ট করে। 2 নম্বরে যাচ্ছি আমরা ম্যাগমার উত্থান। ম্যাগমা যখন ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে নির্গমন হয় তখন ম্যাগমার প্রেসারে ম্যাগমাটাকে ঠেলে, যখন ম্যাগমা চেম্বার থেকে, ধর এটা ম্যাগমা চেম্বার থেকে যখন ম্যাগমা উত্থিত হয় তখন ঠিক একই জিনিস এইদিকে ঠেলে সরিয়ে দেয়, তখন এখানে এগুলোকে আমি যেটা আগে বললাম এখানে উত্থিত হয়ে এই বিভিন্ন নবীন ম্যাগমা আস্তে আস্তে পুরাতনভাবে সজ্জিত হয়, এবং এইগুলোতে পরবর্তীকালে আমাদের যেটা মধ্য আটলান্টিক শৈলশিরা, সেই শৈলশিরা গঠন করে। 3 নম্বরে আসছি আমরা নিমজ্জন টান। নিমজ্জন টান এই যে প্লেট ভারী পাতটা হালকা পাতের নিচে আস্তে 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 অনুপ্রবেশ করলো, তাহলে ধরো পাতটা আগে এরকম ছিল, পাতটা আগে এরকম ছিল, পাতটা ভারী পাতটা ধীরে 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 আস্তে আস্তে হালকা পাতের নিচে অনুপ্রবেশ করছে ম্যাগমার নিম্নমুখী স্রোতের প্রভাবে। তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় বা 50 মিটার যদি হয় ধরে নিচ্ছি আমি, তাহলে এই যে পোর্শনটা ধরো 5 মিটার ম্যাগমার মধ্যে অনুপ্রবেশ করলো, তাহলে এই 5 মিটার গলে গেল, এই 5 মিটার গলে গেল, তাহলে পাতটা টেন্ডেন্সি কি থাকবে না নিচের দিকে নামা, কারণ এই পাতটা চাইবে কি এই পাতটাকে ধরে রাখা, কিন্তু মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বা এই পাতটা নিম্নমুখী হওয়ার প্রবণতা থাকবে, তার জন্য পাতটা কিন্তু অস্থির অবস্থায় থাকবে।
এর ফলে কিন্তু প্লেটগুলো একটা মুভমেন্ট করে। এবার এখানে আরেকটা জিনিস বলে দিই আমি, এই যে ভারী পাত হালকা পাতের নিচে অনুপ্রবেশ করলো, এই অঞ্চলটাকে বলা হয় বেনি অফ জোন। বেনি অফ জোন, এই টার্মগুলো আমি নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব। বেনি অফ জোন কি, সাবডাকশন জোন কি, সাবডাকশন জোন কি, বেনি অফ জোন কি। এই যে ভারী পাতটা হালকা পাতের নিচে 45 ডিগ্রি কোণে অনুপ্রবেশ করবে, ধীরে 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 অনুপ্রবেশ করবে। ভারী পাত যখন হালকা পাতের নিচে অনুপ্রবেশ করবে তখন তাকে বলবো আমরা সাবডাকশন অঞ্চল। এবং এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা যখন অনুপ্রবেশ করলো তখন এই পাতটা গলে গেল, গলে যাওয়ার ফলে ম্যাগমা আকারে বাইরে উত্থিত হলো। যখনই ম্যাগমা আকারে বাইরে উত্থিত হলো তখন এই পাতটাকে প্রেসার দেবে, তখনই কিন্তু এইদিকে সরবে এবং এই অঞ্চলে একটা খাতের সৃষ্টি হবে, অর্থাৎ পাতগুলো মুভমেন্ট করছে। এটা একটা কারণ নিমজ্জন টান। দ্বিতীয় হচ্ছে অভিকর্ষজ টান। আমাদের যে অ্যাস্ট্রোনোস্ফিয়ার, সেই অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর যে পাতগুলো আছে, এই পাতগুলো ধরো আছে, তাতে এই পাতগুলোকে মাধ্যাকর্ষণ বলের ফলে এগুলোকে একটা টান কাজ করছে। আবার এই পাতগুলো অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় আছে, উপরে আবার যে টানটা কাজ করছে তার নাম হচ্ছে প্লবতা, আর যে মাধ্যাকর্ষণ। অর্থাৎ প্লবতা শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি এমন অবস্থায় আছে যে আমাদের এই যে মহাদেশীয় বা মহাসাগরীয় পাতগুলি একটা ভারসাম্য অবস্থায় কন্টিনিউ ভাবে থেকে যাচ্ছে। যদি এই প্লবতা বা মাধ্যাকর্ষণের মধ্যে কারো কম বেশি হয় তখনই কিন্তু পাতগুলো ধীরে ধীরে মুভমেন্ট করতে শুরু করবে। তা অভিকর্ষজ টান পাত সংস্থান কারণের একটা অংশ। তৃতীয় হচ্ছে হটস্পট রিজিয়ন। হটস্পট, আমাদের যে পৃথিবী জুড়ে আমরা দেখলাম যে কোন জায়গাগুলো হটস্পট না, যেমন আমাদের ভারতের মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চল বা প্রশান্ত মহাসাগরের যে উত্তর আমেরিকার যেটা হর্ন অন্তরীপ থেকে শুরু করে, উত্তর আমেরিকার হর্ন অন্তরীপ থেকে শুরু করে, এই যে এইখানটা যে হর্ন অন্তরীপ, এদিকে শুরু করে মধ্য আমেরিকা, আমি যদি ম্যাপটা ধরি, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে শুরু করে মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা হয়ে একবারে চলে যাচ্ছে এদিকে জাপান, সুমাত্রা, জাভা, বর্নিও, এই যে অঞ্চলগুলো হয়ে একটা অস্ট্রেলিয়ার পাশ দিয়ে যাচ্ছে, একটা ভারত মহাসাগরে ঢুকছে। তা গোটা অঞ্চলটা জুড়ে কিন্তু আমাদের যেগুলো যে আমরা বলেছি প্যাসিফিক রে, সেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, সেই অঞ্চলটা জুড়ে আমাদের হটস্পট রিজিয়নগুলো অবস্থিত। এবং সেই সব জায়গাগুলোতে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, অর্থাৎ প্লেটগুলো মুভমেন্ট করতে পারে। তা আমরা পাত সঞ্চালনের কারণগুলোও কিন্তু পড়ে ফেললাম, যে কি কি কারণে পাতগুলো মুভমেন্ট করে। আমরা একটুখানি যাব যে পাতের ধরন, আমি জাস্ট ছবিগুলো এঁকে দিচ্ছি। পাতের ঊর্ধ্বমুখী প্রবাহে যখন দুটো পাত দুদিকে মুভমেন্ট করবে তাকে বলবো আমরা প্রতিসারি পাত সঞ্চালন। প্রতিসারি, এটা হচ্ছে প্রতিসারি। যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হবে তাকে বলবো অভিসারী। যখন দুটো পাত পরস্পরের দিকেও অগ্রসর হবে না এবং পরস্পরের বিপরীত দিকেও অগ্রসর হবে না, পরস্পরকে পাশ কাটিয়ে চলে যাবে, তাকে বলবো আমরা নিরপেক্ষ পাত সীমান্ত।
আর যখন তিনটে পাত, এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত, মাঝের আকৃতিটা হবে ওয়াই টাইপের, পরস্পরের দিকে সরে আসবে, তাকে বলবো আমরা ত্রিপাত সীমান্ত, ট্রিপল জাংশন। এখানে দুটো সক্রিয় পাত থাকবে, ধরো এটা সক্রিয়, এটা নিষ্ক্রিয়, বা এটা সক্রিয়, এটা নিষ্ক্রিয়। সেই নিষ্ক্রিয় পাতটাকে বলা হয় আলোকাজেন। আলোকাজেন। এইগুলোর আবার তিনটে ধরন আছে, এফ, এফ টি, আর, 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 টি, টি, টি। টি ফর ট্রেঞ্চ, ট্রেঞ্চ মানে খাত, আর ফর রিজ, রিজ মানে শৈলশিরা, আর এফ ফর ফল্ট, ফল্ট মানে হচ্ছে চ্যুতি। তাই এগুলো আবার তিনটে ভাগে। তাহলে 1 নম্বর হলো আমাদের প্রতিসারী পাশ সীমানা, 2 নম্বর হচ্ছে অভিসারী পাশ সীমানা, 3 নম্বর হচ্ছে নিরপেক্ষ পাশ সীমানা, 4 নম্বর হচ্ছে ত্রিপাত সীমানা। এই যে পাত চারটে সীমানা আছে, এগুলো সবই কিন্তু আমাদের ভূ-অভ্যন্তরস্থ, কিন্তু এদের অ্যাক্টিভিটি কিন্তু আছে, এবং অ্যাক্টিভিটির ফলে আমাদের বিভিন্ন যে ভূমিরূপগুলো, কোথাও ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, কোথাও কর্ডিলেরা শ্রেণী সৃষ্টি হচ্ছে, কোথাও দুটি পাত দুদিকে সরে যাওয়ার ফলে যেটা হচ্ছে মিড ওশেনিক রিজ, মধ্য সামুদ্রিক শৈলশিরা, মিড ওশেনিক রিজ, যার এক্সাম্পল হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা, সেই মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি হচ্ছে। আবার নিরপেক্ষ পাশ সীমান্ত যেমন ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস ফল্ট, আনাতোলীয় ফল্ট, এগুলো হচ্ছে যে নিরপেক্ষ পাশ সীমান্ত। এবং ত্রিপাত সীমান্ত যেটা আমাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাছে, এখানে ডিটেলসে বলতে গেলে একটুখানি সময় লাগবে, তা এটা আমরা পরের ক্লাসে এই তিনটে পাত কিভাবে মিলিত হচ্ছে এগুলো সম্পর্কে ইলাবোরেট করব। অভিসারী পাশ সীমান্ত, দুটো পাত যখন পরস্পরের কাছে সরে আসে তখন কি ঘটনা ঘটে বা কি রকম মুভমেন্ট হয় বা কি কি জিনিস ঘটনা ঘটে সেগুলো একটুখানি বলি। ধরো এটা ভারী পাত, এটা 2 নম্বর ফিগার, আমি আগের ফিগারটা করছি। আগে পাতটা এরকম ছিল, এইটা পরবর্তীকালে এটা হচ্ছে। তাহলে দুটো পাত যখন পরিচলন স্রোতের নিম্নমুখী প্রবাহে যখন পরস্পরের কাছে সরে আসে তখন ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করে। তার আগের মুহূর্তে কি ঘটে না, এই যে মধ্যবর্তী স্থানে এখানে পলি থাকে, সেই পলি সঞ্চিত হয় যখন দুটো পাত পরস্পরের দিকে সরে আসে। তাহলে যখন দুটো পাত পরস্পরের দিকে সরে আসে তখন সেই পলিটা সঞ্চিত হয়ে পরবর্তীকালে আস্তে আস্তে ধীরে ধীরে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এটা আলপীয় যে অঞ্চল আছে, মানে আলস পর্বত ইউরোপের যেটা, সেখানে বলা তাকে ওই অঞ্চলে বলা হয় ফ্লিস। এই অভিসারী পাশ সীমান্ত, এই যে দুটো পাতের কথা বললাম আমরা, দুটো পাত, এই পাতগুলো কি পাত? মহাসাগরীয় মহাদেশীয়, না মহাদেশীয়, না মহাসাগরীয়। 3 ধরনের আছে। একটা হচ্ছে যে মহাদেশীয়, 2 নম্বর হচ্ছে মহাসাগরীয়, 3 নম্বর হচ্ছে মহাদেশীয়,
মহাসাগরীয়। তাহলে যখন দুটো মহাদেশীয় পাত পরস্পরের মুখোমুখি মিলিত হয় তখন এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। যখন মহাসাগরীয় পাত মুখোমুখি মিলিত হয় তখন এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। যখন মহাসাগরীয় পাত পরস্পর মুখোমুখি মিলিত হয় তখন এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তা তোমাদেরকে বলি যে ছবির মাধ্যমে জিওগ্রাফিটা অ্যাকচুয়ালি ছবি ফলো করে, যেগুলো যে যার ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম দিয়ে যদি পড়তে পারো তাহলে কিন্তু জিনিসটা ইজি হবে। এগুলো যদি মুখস্থ করতে যাই তাহলে কিন্তু ভোলার সম্ভাবনা কিন্তু অত্যধিক। তা মহাদেশীয় দুটো যদি মহাদেশীয় পাত হয় তাহলে যেটা ভারী পাত সেই ভারী পাতটা হালকা পাতের নিচে অনুপ্রবেশ করবে। আমাদের একটুখানি পুরনো ভারতের কথাতে যাই। আমি শুধু ইউরেশিয়া মহাদেশটা আঁকছি। এই জায়গাটা হচ্ছে ইউরেশিয়া মহাদেশ। এবারে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া, আগে বললাম কি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর যদি আমি এটাকে যদি আলাদা করে দিই তাহলে এটা হচ্ছে ইউরেশিয়া মহাদেশ এবং এটা হচ্ছে উপদ্বীপীয় ভারত। ঠিক এর মাঝখানে এই জায়গাটাতে 33 মহাসাগর ছিল। 33 মহাসাগরের দুদিকে দুটো অংশ ছিল, উত্তরে ছিল লরেশিয়া, দক্ষিণে হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। এবং এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইন্ডিয়া এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট পরস্পরের মুখোমুখি অগ্রসর হওয়ার ফলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ধীরে ধীরে ইউরেশিয়া প্লেটের তলায় চলে যায়। তলায় যাওয়ার ফলে আমাদের এখানে ভঙ্গিল পর্বত, যেটা আমাদের পরিচিত নাম, হিমালয়ের সৃষ্টি হয়। এই হিমালয় যেহেতু ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা মানে উপদ্বীপীয় পাতটা, ভারতীয় উপদ্বীপীয় পাত যেহেতু ইউরেশীয় প্লেটের তলায় চলে গেছে এবং আজও 6 সেন্টিমিটার হারে বছরে সেগুলো মুভমেন্ট করে। একটা পাত 6 থেকে 12 সেন্টিমিটার হারে বছরে মুভমেন্ট করে, মানে সেটা সঞ্চালন হয়। তার জন্য আমাদের চ্যাপ্টারের নাম পাত সঞ্চালন থিওরি। তা ওই প্রত্যেকটি পাত মুভমেন্ট করে। তা এই হিমালয়ের উৎপত্তি আমরা পেলাম। এটা কিন্তু দুটোই কিন্তু দেখলাম আমরা মহাদেশীয় পাত, ইউরেশীয় পাত এবং উপদ্বীপীয় পাত, ভারতীয় উপদ্বীপীয় পাত বা ইন্দো অস্ট্রেলিয়ান পাত। তা দুটো পাত পরস্পরের যখন অভিসারী চলন ঘটে তখন ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা ইউরেশিয়া প্লেটের তলায় যায় এবং হিমালয় সৃষ্টি করে। তাহলে এটা আমরা মহাদেশীয় পেলাম। এবার হচ্ছে যে মহাসাগরীয় পাতের ফলে কি ঘটে না, মহাসাগরীয় পাতের ফলে দুটো মহাসাগরীয় পাত, এটা ধরো ভারী পাত, এটা ধরো হালকা পাত, এই পোর্শনটা গলে গেল, গলে যে বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি করলো, যেটা আমাদের প্রশান্ত মহাসাগরের জাপান, আলুসিয়ান, তারপরে সুমাত্রা, জাভা, এই যে দ্বীপপুঞ্জগুলো, এগুলো কিন্তু মহাসাগরীয় পাতের ফলে সৃষ্টি হলো। এই মহাসাগরীয় পাতের ফলে এই যে পাতটা গলে গেল, এই অংশটা গলে গেল, এখান থেকে আগ্নেয়গিরি বা আগ্নেয় লাভা বাইরে বেরিয়ে এই পাতটাকে আরো ঠেলে দিল, তাহলে পাতগুলো মুভমেন্ট করতে শুরু করলো। এটা কিন্তু মহাসাগরীয় ফলে ঘটে। এবারে মহাদেশীয় ধরে নিলাম, আমি এই ছবিটাই ধরে নিলাম, এটা হচ্ছে মহাদেশীয়, এই মহাসাগরীয়, কারণ মহাসাগরীয় পাত ভারী, আর এটা হচ্ছে মহাদেশীয়।
তাহলে মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের নিচে অনুপ্রবেশ করলো, অনুপ্রবেশ করার ফলে এই পোর্শনটা গলে গেল, গলে যে পর্বত শ্রেণী সৃষ্টি করে সেটা হচ্ছে কর্ডিলেরা শ্রেণী। কর্ডিলেরা শ্রেণী যে পর্বতগুলো, মানে আমাদের যেগুলো কর্ডিলেরা শ্রেণীর মধ্যে ভঙ্গিল পর্বতের মধ্যে আছে, যেগুলো যার মধ্যে আগ্নেয় শিলা, ব্যাসাল্ট শিলা এগুলো সব দেখা যায়, এবং কোনো কোনো জায়গায় আগ্নেয় দ্বীপপুঞ্জ সৃষ্টি করে, কোনো কোনো ক্ষেত্রে ভূমিকম্প ঘটে, এগুলো সবই কিন্তু এই অভিসারী পাশ সীমানার ফলে কিন্তু সৃষ্টি হয়। তাহলে আমাদের তিনটে আমরা পজিশন, মহাদেশীয় পড়লাম, মহাসাগরীয় পড়লাম, মহাসাগরীয় অভিসারীর যে তিনটে রূপ সেগুলো কিন্তু পড়ে ফেললাম। এবার আসছি প্রতিসারী পাত সীমানা। এই আর কত লাগবে স্যার? ঠিক আছে। এই প্রতিসারী পাত সীমানাটা করি আমি শেষ করব, তারপরে যেগুলো অংশগুলো আছে আমি পরবর্তী পর্ব 2 ক্লাসে আলোচনা করব। তাহলে এই পাতটা যখন এইদিকে সরছে, পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ, তখন আমাদের একটু আমরা ছবিটা দেখি। দেখো, আমেরিকান পাত এদিকে সরে আসছে, আর আফ্রিকা ইউরেশীয় পাত এদিকে সরে যাচ্ছে। দুটো পাত যখন দুদিকে সরে যাচ্ছে, মাঝে হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওই আটলান্টিক মানে এখানে এই জিনিসটাকে এখানে যদি আমি ঢুকিয়ে দিই, মানে স্ট্রাকচারটাকে যদি এখানে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে না, দুটো পাত দুদিকে সরে গেল, মাঝের লাভা বা ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এখানে পুরাতন নতুন অনুযায়ী সঞ্চয় হবে, এবং এই অঞ্চলটা একটা বিস্তৃত আকার নেবে, যেটা আমরা এটার জন্য আবার অন্য চ্যাপ্টার আমাদের পড়তে হবে, সি ফ্লোর স্প্রেডিং, যার তত্ত্ব হচ্ছে হ্যারি হ্যাস। তা সমুদ্র বক্ষের বিস্তার হবে। তা এটা কিন্তু দুটো পাত দুদিকে সরে যাওয়ার ফলে আমাদের এই এস আকৃতির যে আটলান্টিক মহাসাগরে আছে, মধ্য আটলান্টিক শৈলশিরা মানে হচ্ছে যে সমুদ্রের মধ্যে যে পর্বত, মানে যে পর্বত শ্রেণী, সমুদ্রের মাঝেও কিন্তু পর্বত শ্রেণী আছে, যেটা মধ্য আটলান্টিক শৈলশিরা নামে পরিচিত। এর দুটো অংশ, ডলফিন রেঞ্জ, অ্যালবার্টস রেঞ্জ, মাঝে রোমান্স খাত দ্বারা এই অঞ্চলটা পৃথক হয়ে গেছে। তা এটা কিন্তু প্রতিসারী পাত সঞ্চালনের ফলে আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা মধ্য আটলান্টিক শৈলশিরা ঘটে। আর একটা জিনিস প্রতিসারী পাত সীমান্তের ফলে ঘটে, আমি আফ্রিকা মহাদেশটা দেখি। আরবিয়ান প্লেট আর আফ্রিকান প্লেট, দুটো প্লেট যখন দুদিকে সরে যায়, তখন মধ্যবর্তী অঞ্চলে সাগরের সৃষ্টি হয়। লোহিত সাগর এভাবেই সৃষ্টি হয়েছে, মানে দুটো পাত যখন দুদিকে সরে গেল, মাঝের অঞ্চলটাতে মহাসাগরের সৃষ্টি হলো। বা আমরা যদি বলি যে সেই অঞ্চলে কোনো চ্যুতি সৃষ্টি হয়, সেটাও হবে। প্রতিসারী পাত সীমানার ফলে কিন্তু চ্যুতির সৃষ্টি হয়, সাগর বা মহাসাগরের সৃষ্টি হয়, এবং মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হতো। মানে কি আমরা দেখতে পাচ্ছি কি না, নতুন একটা ভূত্বক সৃষ্টি হচ্ছে। তাই প্রতিসারী পাত সীমান্তকে আমরা বলবো গঠনাত্মক পাত সীমান্ত, কনস্ট্রাকটিভ। আর আমরা অভিসারী দেখলাম কি না, এই যে পাতটা এর নিচে চলে গেল, এই পাতটা গলে গেল, তার জন্য এটাকে বলছি আমরা ধ্বংসাত্মক পাত সীমান্ত।
যেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি এটা হচ্ছে প্রতিসারি, আর ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে যে অভিসারী। তা আমরা গঠনে দুটো অংশ পড়লাম, অভিসারী এবং প্রতিসারী। বাকি নিরপেক্ষ পাশ সীমান্ত এবং ত্রিপাদ সীমান্ত ও পরবর্তীকালে আরো কিছু কিছু যে টার্মগুলো আছে, যেমন যেটা বললাম যে সুচার লাইন বা ওফিওলাইট, ফ্লিস, মেলাং, এগুলো সব বেশিরভাগটাই কলেজের অংশ, অনার্স কোর্সের। তা সেগুলো আমরা নেক্সট পর্ব 2 আলোচনা করব। তা তোমাদের এই অংশ থেকে একটু তাড়াতাড়ি বোঝালাম। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি নেক্সট ক্লাসে সেগুলো ডেসক্রাইব করে দেবো। এবং তোমাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা অনেকেই আছি, অনেক শিক্ষক মহাশয় আছেন, তাদের মূল্যবান ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং এই প্ল্যাটফর্ম তোমরা বিনামূল্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের পার্থপ্রতিম দেবনাথ স্যার যে ছোট্ট চারা গাছটা লাগিয়েছে, আমরা সেই চারা গাছটাকে আস্তে আস্তে ফুল ফলে ভরিয়ে দিয়ে এই বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আমরা চাই যে গোটা ভারতবর্ষ জুড়ে এবং তারও বেশি জুড়ে মানে এটা ভাইরাল হোক। এবং তোমরা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে নিজেরা দেখে এবং অপরকে দেখার সুযোগ করে দাও। নমস্কার।